আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজ তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসের আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার জন্য আমি সুন্দর একটি নোট তৈরি করেছি। এই নোট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য আমার কম্পিউটার স্ক্রিনের সহযোগিতা করার প্রয়োজন। তো চলুন আর সময় না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে মুভ করি এবং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আমরা আগে জানবো, এরপর আমরা এইচটিএমএল নিয়ে জানবো। তো ওয়েব ডিজাইন পরিচিতি জানতে গেলে আমাদের এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ওয়েব ডিজাইনের ইতিহাস এবং ধারণা, এটা আমরা আগে জেনে নেই। ওয়েব ডিজাইনের ইতিহাস এবং ধারণা। ইতিহাস জানতে গেলে এর উদ্ভাবক সম্পর্কে জানতে হবে। এর ওয়েবের উদ্ভাবক কে? ওয়েবের উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স লি। একটি কঠিন নাম, টিম বার্নার্স লি, তোমরা মনে রাখবে। হ্যাঁ, টিম বার্নার্স লি নামের একজন বিজ্ঞানী 1989 সালে CERN নামক গবেষণাগারে ওয়েবের উদ্ভাবন করেন। তাহলে এটুকু জানলে তোমাদের তিনটা কোশ্চেন জানা হচ্ছে। ওয়েবের উদ্ভাবক কে, কোথায় এবং কখন ওয়েবের আবিষ্কার করেন, যে সেটা তোমাদের জানা হয়ে যাচ্ছে। একটু ভালো করে মনে রাখবে। ওয়েবের উদ্ভাবক টিম বার্নার্স লি নামের একজন বিজ্ঞানী 1989 সালে CERN নামক গবেষণাগারে ওয়েবের উদ্ভাবন করেন। এই ওয়েবের উদ্ভাবন করেন, এই ওয়েবের কি উদ্দেশ্য নিয়ে তিনি উদ্ভাবন করেছিলেন? তার উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের জন্য সহজে তথ্য বিনিময়ের একটি ব্যবস্থা তৈরি করা। এর মূল উদ্দেশ্য কি ছিল? বিজ্ঞানীদের জন্য সহজে তথ্যের বিনিময়ের একটি ব্যবস্থা তৈরি করা। সেটা কিভাবে? অর্থাৎ কম্পিউটারে কিছু ডাটা রাখা থাকবে, এই ডাটা যেন অন্য বিজ্ঞানীগুলো অ্যাক্সেস করতে পারে, এর জন্য একটা ব্যবস্থা তৈরি করা। এটা ছিল তার হলো মূল উদ্দেশ্য। মৌলিক ধারণা কি? কিভাবে এই ডাটাটা, একজনের ডাটা আরেকজন কিভাবে ইউজ করতে পারবে, এর ধারণা কি? এর ধারণা ছিল ওয়েবের কার্যকারিতার পিছনে তিনটি মৌলিক ধারণা কাজ করে। হ্যাঁ, একটা হলো হাইপারটেক্সট, দুই নাম্বারটা হলো হাইপারলিঙ্ক, তিন নাম্বারটা হচ্ছে হাইপারমিডিয়া। হাইপারটেক্সট হচ্ছে একটি লিখিত তথ্য, হাইপারটেক্সট হচ্ছে একটি লিখিত তথ্যের এমন একটি রূপ। হ্যাঁ, হাইপারটেক্সট হচ্ছে লিখিত তথ্যের এমন একটি রূপ যেখানে এক টেক্সটের থেকে অন্য টেক্সটে সহজে যাওয়া যায়। অর্থাৎ একটা টেক্সটের সঙ্গে আরেকটা টেক্সটের লিঙ্ক করানো থাকে, ফলে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটে খুব সহজেই যাওয়া যায়। এই একটা ধারণা নিয়ে ওয়েব ডিজাইন উনি আবিষ্কার করেছিলেন। এটা একটা প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারটেক্সটের মতো হাইপারলিঙ্ক আরেকটা ধারণা। এটি হলো নেটওয়ার্কের ঠিকানা। হ্যাঁ, যা এক ওয়েব থেকে অন্য ওয়েব পেজে নিয়ে যায়। এটি হাইপারটেক্সটের বাস্তব রূপ। অর্থাৎ একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজে যাওয়ার জন্য লিঙ্ক করানো থাকে। এই লিঙ্কের মাধ্যমে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়া যায়। এটা ছিল হলো ২ নাম্বার ধারণা। ৩ নাম্বার আরেকটা ধারণা ধারণা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা হচ্ছে কি, একটি যেমন অডিও ভিডিও এগুলোকে আমরা মিডিয়া বলি। আর হাইপার বলতে আমরা নেটওয়ার্ক, হাইপার বলতে আমরা বুঝতেছি যে লিঙ্ক। তাহলে হাইপার মিডিয়া হলো মিডিয়ার সঙ্গে লিঙ্ক। মিডিয়া কি? মিডিয়া হলো ছবি, ভিডিও, অডিও, এগুলোর সঙ্গে লিঙ্ক করানো থাকে এবং এই লিঙ্কের মাধ্যমে আমরা একটা ভিডিও থেকে অন্য ভিডিও, একটা ছবি থেকে অন্য ছবিতে এভাবে যাইতে পারি, বা অন্য কোনো ওয়েব অ্যাড্রেস যদি ওই লিঙ্ক করে দেওয়া থাকে আমরা সেখানে যাইতে পারি। এটা ছিল, এই তিনটা ছিল হলো ওয়েব ডিজাইনের মৌলিক ধারণা। তো এটুকু আমরা জানলাম ওয়েব ডিজাইনের উদ্ভাবককে জানলাম, মূল উদ্দেশ্য কি ছিল সেটা জানলাম, মৌলিক ধারণা কি ছিল সেটা জানলাম। এখন আমরা জানলো ওয়েব ডিজাইনের মৌলিক উপাদান কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন উপাদান নিয়ে হলো ওয়েব ডিজাইনটা করা হয়? মৌলিক উপাদান দুইটি। হ্যাঁ, একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হলো সিএসএস। এইচটিএমএল টা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ওয়েব পেজের কাঠামো তৈরি করে। বিল্ডিং এর যেমন একটা কাঠামো থাকে, ওয়েব পেজেরও এরকম কাঠামো থাকে। বিল্ডিং এর কাঠামোগুলো তৈরি করা হয় ইট, সিমেন্ট, বালু ছাড়া। আর এইচটিএমএল ও ওয়েব পেজের কাঠামোটা তৈরি করা হয় ট্যাগের দ্বারা। এই যে ট্যাগ, ট্যাগ ব্যবহার করে কন্টেন্টের বিষয়গুলো সাজানো হয়। যেমন
হেডিংটা কেমন হবে, প্যারাগ্রাফটা কেমন হবে, ছবিটা কেমন হবে, কোথায় থাকবে, এর লেআউটটা কিরকম হবে, টেবিলটা কেমন হবে, কোন পাশে থাকবে, হ্যাঁ, ডাটাগুলো ফর্মে থাকবে, এই ফর্মের ট্যাগ থাকে, বিভিন্ন ট্যাগের সমন্বয়ে ওয়েব পেজটা কাঠামো তৈরি করা হয়। তাহলে আমরা কতটুকু জানলাম? ওয়েব ডিজাইনের মৌলিক উপাদানগুলোর একটা জানলাম হলো এইচটিএমএল, আর একটা হলো সিএসএস। সিএসএসটা আমার নোটের পরের পেজে আছে, হ্যাঁ। সিএসএসটা হচ্ছে একটা ওয়েব পেজের মৌলিক কাঠামোটা গঠন করার পর একে স্টাইল করা হয়, সুন্দর করা হয়, এবং রং, ফন্ট, ডিজাইন কেমন হবে, লেআউট গুলো কেমন হবে, এগুলো সিএসএস দ্বারা নির্ধারণ করা হয়। এখানে আমি সুন্দর করে নোটে এগুলো লিখে রাখছি। দেখো, ওয়েব পেজের ডিজাইন এবং স্টাইল নির্ধারণ করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। এটি দিয়ে ওয়েব পেজের রং, ফন্ট, লেআউট সাজানো হয়, হ্যাঁ। স্পেসিং, কোন পেজের কতটুকু অংশ নিয়ে থাকবে, কোন লেআউটটা কতটুকু হবে, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, এটা সুন্দর করে সাজানো গোছানোর জন্য এই সিএসএস ব্যবহার করা হয়, হ্যাঁ। ওয়েব পেজ হয়ে গেল মৌলিক দুটি উপাদান দিয়ে। এরপরে ওয়েব ব্রাউজার দিয়ে আমরা ওয়েব পেজ গুলোকে আমরা ব্রাউজ করে থাকি। ব্রাউজার গুলো কি? ব্রাউজার গুলো হচ্ছে সফটওয়্যার। এটি এমন একটি সফটওয়্যার যা ব্যবহার করে আমরা ইন্টারনেটে থাকা ওয়েব পেজ গুলো দেখতে পারি। আমরা দেখতে যদি না পারি তাহলে তো ওই ওয়েব পেজের কোনো ভ্যালু নাই। মানুষকে দেখানোর জন্যই বা তথ্যগুলো শেয়ার করানোর জন্যই আমরা ওয়েব পেজ বানাই। তো এই ওয়েব পেজ গুলো দেখানোর জন্য আমরা ওয়েব ব্রাউজার ইউজ করি। ব্রাউজার গুলো কি? ব্রাউজার গুলো হচ্ছে সফটওয়্যার। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এইচটিএমএল, সিএসএস এবং অন্য ওয়েবের ভাষার কোডগুলোকে দৃশ্যমান ওয়েব পেজে রূপান্তর করে আমাদের সামনে উপস্থাপন করে। এটাই হচ্ছে ওয়েব ব্রাউজারের কাজ। ওয়েব ব্রাউজার গুলো একটা উদাহরণ দিচ্ছি, যেমন গুগল ক্রোমো, এটা তোমরা সবাই জানো। গুগল ক্রোমো, মোজিলা ফায়ারফক্স খুবই জনপ্রিয় একটা ওয়েব ব্রাউজার। এরপরে অপেরা মিনি আছে, এটাও অনেক জনপ্রিয়। এরকম অনেক ওয়েব ব্রাউজার আছে যেগুলো দিয়ে আমরা ওয়েব পেজ গুলোকে ব্রাউজ করে থাকি। ওয়েব ডিজাইনের প্রাথমিক ধাপ, এই পর্যায়ে আমরা শিখবো ওয়েব ডিজাইনের প্রাথমিক ধাপ। ওয়েব ডিজাইনের প্রাথমিক ধাপে পরিকল্পনা করা। প্রথম ধাপে 5টা ধাপে আমরা এই ওয়েব ডিজাইনটা করে থাকি সাধারণত। এর প্রথম ধাপটাই হচ্ছে পরিকল্পনা। একটি ওয়েব ডিজাইন প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক আছে, পরিকল্পনা একটি ওয়েব ডিজাইনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ নির্ধারণ করা হয়, কি কি নির্ধারণ করা হয়? বিষয়বস্তু, ওয়েবসাইটটিতে কি কি তথ্য থাকবে, এই বিষয়বস্তু থাকে। লক্ষ্য আর দর্শক, ওয়েবসাইটটি কাদের জন্য তৈরি করা হচ্ছে, দর্শক কে হবে, যেমন ছাত্র, ব্যবসায়ী, সাধারণ মানুষ কে হবে, সেটা নির্ধারণ করা হয়। এর উদ্দেশ্যটা কি থাকে, ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কি, যেমন তথ্য প্রদান করা, নাকি পণ্য বিক্রি করা, নাকি বিনোদন দেওয়া, কি উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইটটা তৈরি করব, এটা ওই পরিকল্পনা করা হয়। এরপরে ওয়েব ডিজাইনের ধাপে যাওয়া হয়। যেমন এরপরে আসেন দ্বিতীয় ধাপটায় আসেন। দ্বিতীয় ধাপটা হচ্ছে কাঠামো তৈরি করা। এই ধাপে ওয়েবসাইট লেআউট, নেভিগেশন ডিজাইন করা হয়। নেভিগেশন হচ্ছে মেনু বারটা কি থাকবে তার ডিজাইন করা হয়। এই ধাপে ওয়েবসাইটের লেআউট, নেভিগেশন ডিজাইন করা হয়, অর্থাৎ কোন তথ্য কোথায় থাকবে, মেনু বা নেভিগেশন বার কোথায় থাকবে, এটি সাইডে থাকবে নাকি টপে থাকবে, আর কোন পেজ থেকে কোন পেজে যাওয়া যাবে, এর লিঙ্কগুলো কেমন হবে, এগুলো আগে পরিকল্পনা করা হয়। এটা হলো পরিকল্পনা করা হলো। প্রথমে পরিকল্পনা করলাম, এরপর কাঠামোটা নির্ধারণ করলাম। তৃতীয় ধাপে গিয়ে বাস্তবায়ন। যখন পরিকল্পনা হলো, কাঠামো হলো, এবার আমরা বাস্তবায়নের দিকে যাব। বাস্তবায়নের ধাপটা হচ্ছে, এটি হলো কোডিং করার ধাপ। বুঝতে পারছো? ডিজাইন করা হলো, এবং প্রথম দুটাই হলো কি করা হলো, পরিকল্পনা এবং কাঠামো আমাদের হয়ে গেল। এর পরের ধাপে এসে আমরা কি দেখতেছি, বাস্তবায়ন আমরা কিভাবে করব, কোডিং করার মাধ্যমে। এই ধাপে পরিকল্পিত কাঠামোর অনুযায়ী এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ওয়েবসাইটের কোড লেখা হয়। ওয়েবসাইট গুলো মূলত কোড লেখেই করা হয়, হ্যাঁ। এই কোডেরই একটি ভাষা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি বুঝলাম, এটি হলো কোডিং করার ধাপ। এই ধাপে পূর্ব পরিকল্পিত কাঠামো অনুযায়ী এইচটিএমএল, সিএসএস ব্যবহার করে ওয়েবসাইটের কোড লেখা হয়। এইচটিএমএল দিয়ে পেজের কন্টেন্ট সাজানো হয় এবং সিএসএস দিয়ে ওই পেজটাকে ডিজাইন করা হয়, অর্থাৎ সুন্দর একটা লুক দেওয়া হয়, মানুষের সামনে প্রেজেন্টেবল একটা লুক দেওয়া হয়। যদি এই সিএসএস না লেখা থাকতো তাহলে ওয়েব পেজটা দেখতে খুবই বাজে দেখাতো।
একটু মানুষ ব্রাউজ করতো না। মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এই সিএসএস লেখা হয়। আর চতুর্থ ধাপ, তৃতীয় ধাপ দেখলাম আমরা, চতুর্থ ধাপে কি আসলাম, পরীক্ষণ। যখন আমরা ওয়েবসাইটটা কোডিং করে রেডি করলাম, কোডিং শেষ হওয়ার পর ওয়েবসাইটটি বিভিন্ন ব্রাউজার যেমন ক্রোমো, ফায়ারফক্স, ওপেরা, বিভিন্ন ওয়েব ব্রাউজারে পরীক্ষা করা হয় যে আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, যেগুলো কন্টেন্টগুলো যেভাবে সাজানো গোছানো ছিল ওভাবে শো করতেছে কিনা, এগুলো দেখা হয়। যখন দেখা গেল যে কোনো ত্রুটি আছে, তখন আমরা ওই ত্রুটিগুলো রিমুভ করি, ত্রুটিগুলো সংশোধন করে নেই। এরপরে যখন দেখা যায় যে আমাদের কোনো ত্রুটি নেই, সেটা পরের ধাপটা হচ্ছে পঞ্চম ধাপ, প্রকাশ করা। ওয়েবসাইটটা এখন প্রকাশ করবে, অর্থাৎ পাবলিশ করতে হবে। ওয়েবসাইটটি পুরোপুরি তৈরি ও ত্রুটি মুক্ত হলে এটিকে একটি ওয়েব হোস্টিং সার্ভারে আপলোড করা হয়। ওয়েব হোস্টিং কি, এটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এর ফলে সারা বিশ্বের মানুষ ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটটি দেখতে পারে। অর্থাৎ ওয়েব হোস্টিং এ কোনো একটা সার্ভারে যখন রেখে দেওয়া হয়, তখন এর অ্যাক্সেস সবাই পেয়ে যায়। সবাই যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে ওর ইউআরএল এ যদি হিট করে, তাহলে তারা এই ওয়েবসাইটটিকে দেখতে পায়। তো এভাবে আমরা কয়েকটা ধাপে একটা ওয়েবসাইট তৈরি করে থাকি। তো যেহেতু ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা আমরা নিচ্ছি, সে কারণে আমরা এর কিছু টার্মিনোলজি সম্পর্কে একটু জেনে নিব। তো গুরুত্বপূর্ণ কিছু টার্মিনোলজি এখানে আমি দিচ্ছি, যে যেমন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা ঠিকানা। ঠিকানা কেমন ঠিকানা? প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে ইন্টারনেটে একটা ঠিকানা থাকে, সেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। যেমন আমি আমার পিসিতে চালাচ্ছি, এর একটা ঠিকানা, আপনি চালাচ্ছেন আপনার ওখানে একটা ডিভাইসের একটা ঠিকানা, আপনি যদি অন্য কোনো দেশ থেকে চালান তাও আপনার একটা ঠিকানা থাকবে। ইন্টারনেট থেকে আপনাকে এভাবেই আইডেন্টিফাই করা হয়। এটাকে বলা হচ্ছে ওয়েব আইপি অ্যাড্রেস। এরপরে আছেন www। www সম্পর্কে তোমরা অনেক দেখেছো, প্রত্যেকটা ওয়েবসাইটে যখন তোমরা লিখতে যাবে দেখবে যে www.com এভাবে বিভিন্ন একটা অ্যাড্রেস.com থাকে। তো এই www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি হলো ইন্টারনেটে সংযুক্ত সব ওয়েবসাইটের একটি বিশাল সংগ্রহশালা। আমরা সাধারণত যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেগুলো www এর অংশবিশেষ। বুঝতে পারছো? সব ওয়েবসাইটগুলোকে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংরক্ষণ করে একটা প্রোটোকল দিয়েছে, যেখানে আমরা এই ওয়েবসাইটগুলো এই www দিয়ে লেখা থাকে আর আমরা সবাই ব্রাউজ করতে পারি। আর ইউআরএল, ইউআরএলটা কি? এটি হলো একটি ওয়েব পেজের ঠিকানা। হ্যাঁ, একটি ওয়েব পেজের ঠিকানা। আর আইপি অ্যাড্রেসটা হলো ডিভাইসের ঠিকানা, কোথায় কোন ডিভাইস থেকে চালাচ্ছে ইন্টারনেট সেটার ঠিকানা। আর ইউআরএলটা হলো ওয়েব পেজের ঠিকানা। এটা হলো একটি ওয়েব পেজের নির্দিষ্ট ঠিকানা। একটি ব্রাউজারের অ্যাড্রেস বারে যখন আমরা ওয়েবের এই যে ইউআরএলটা দিয়ে হিট করি, তখন আমরা ওই ওয়েব পেজটা দেখতে পারি। আর ডোমেইন নেম, এই যে আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কঠিন। একটা নাম্বার থাকে, ওই নাম্বারগুলো 20টি নাম্বার, ওগুলো মনে রাখা যায় না, এই জন্য আমরা ডোমেইন ইউজ করি। এটি হলো একটি ওয়েবসাইটে সহজে মনে রাখার মতো নাম। যেমন google.com, এটি হলো একটি ডোমেইনের নাম। ইউটিউব, এটাও একটা ডোমেইন ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইটের ডোমেইন হলো ইউটিউব। ফেসবুক, এই যে আপনার দারাজ, এর বিভিন্ন ওয়েবসাইটের নাম, এগুলো হলো ডোমেইন। তো আমরা কিছু টার্মিনোলজি জানলাম, যেহেতু আমরা কি বলে ওয়েবসাইটের পরিচিতি সম্পর্কে জানতেছি, এই জন্য প্রাথমিক বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। হ্যাঁ, এ পর্যায়ে আমরা আলোচনা করব বর্তমান ওয়েব টেকনোলজি সম্পর্কে। টেকনোলজি সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা দেখি যে ওয়েব প্রযুক্তি প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, তাই না? ওয়েব প্রযুক্তি প্রতিনিয়তই কিন্তু বিকশিত হচ্ছে, অর্থাৎ এর শাখা প্রশাখা বেড়ে যাচ্ছে। আধুনিক ওয়েবসাইট ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। এর মধ্যে আমরা প্রথমে আলোচনা করতে পারি রেসপন্সিভ ডিজাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন রেসপন্সিভ ওয়েবসাইট বলতে আমরা বর্তমানে যে আমরা একটা ওয়েবসাইটকে ব্রাউজ করি, এটা মোবাইল দিয়ে ব্রাউজ করতে পারি, ট্যাবলেট দিয়ে ব্রাউজ করতে পারি, আমরা ল্যাপটপ দিয়ে ব্রাউজ করি, আবার কেউ আবার ডেস্কটপ পিসি দিয়ে ব্রাউজ করে। তো এই বিভিন্ন ডিসপ্লেতে যেন ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো গোছানো আমরা যেভাবে দেখাতে চাচ্ছিলাম সেভাবেই শো করে, এর জন্য ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা হয়। এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। এটা আমি সুন্দর করে নোটে লিখে রাখছি, তোমরা একটু দেখে নেবে। বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইস ব্যবহার অনেক বেড়েছে। রেসপন্সিভ ডিজাইন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটের স্বয়ংক্রিয়ভাবে যে কোনো ডিভাইস স্ক্রিনের আকারের সাথে মানিয়ে নিতে পারে। এর ফলে কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল সব ডিভাইসে ওয়েবসাইটটি সুন্দরভাবে এবং সঠিকভাবে দেখা যায়।
এটা আমি সুন্দর করে একটা নোটের মধ্যে লিখে রাখছি, তোমরা একটু দেখে নিবে, তাহলে বুঝতে পারবে। আর ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, আগের ওয়েবসাইট গুলোর দিকে চিন্তা করলে দেখতে পাবে যে আগের ওয়েবসাইট গুলো ছিল স্ট্যাটিক, একটা কিছু টেক্সট টেক্সট দিয়ে এগুলো একটা সুন্দর গোছানো থাকে, শুধু তোমরা দেখতেই পারতে, ওখানে কোনো ইন্টারেক্টিভ হইতো না, শুধু দেখা যেত। এরকম ওয়েবসাইট গুলো ছিল আগে, স্ট্যাটিক ওয়েবসাইট। এখন হচ্ছে হলো ইন্টারেক্টিভ ওয়েবসাইট, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট। এগুলো কেমন, আধুনিক ওয়েবসাইট গুলো কেবল তথ্য প্রদর্শন করে না, আগের গুলো শুধু কিন্তু তথ্য প্রদর্শন করতো, আর এখনকার গুলো শুধু তথ্যই প্রদর্শন করে না, বরং ব্যবহারকারীদের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশনও করে। ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে, যেমন অনলাইনে কেনাকাটা করা যায়, ফাইল আপলোড করা যায়, তথ্য আদান প্রদান করা যায়, এরপরে সিভি আপলোড করা যায়, এরপরে ফর্মে কিছু আপনার নিজের পরিচিতি সম্পর্কে নিজের, যেমন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবেন যে লগ ইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ ফর্মে আপনার ডাটাগুলো সাবমিট করতে হয়। এগুলো মিথস্ক্রিয়া, অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনাকে অ্যাক্সেস করার মতো কিছু তথ্য ইনফরমেশন নিচ্ছে, এগুলো আপলোড করার সুযোগ করে দিচ্ছে, ওয়েবসাইট থেকে কেনাকাটা করা যাচ্ছে, ফর্ম আপলোড করা যাচ্ছে, সিভি আপলোড করা যাচ্ছে। এগুলো এই মিথস্ক্রিয়াগুলো করতেছে আধুনিক ওয়েবসাইটে, আগের ওয়েবসাইটে এগুলো যাইতো না। তো এই অপশনটাকে বলা হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন। এরপরে আসেন গুরুত্বপূর্ণ আরেকটা টেকনোলজি হচ্ছে ক্লাউড কম্পিউটিং ভিত্তিক সেবা। ক্লাউড কম্পিউটিং ভিত্তিক বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা কোনো একটা কম্পিউটারে রেখে দিব, সেই কম্পিউটারটা যেন কখনো বন্ধ না হয়, 24 ঘন্টা চালু থাকে, এবং এর বিশাল স্টোরেজ, যেখানে যত বড় ওয়েবসাইট রাখানো যায়, তবে বিভিন্ন এই হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন অনেক স্টোরেজ নিয়ে বসে থাকে, এবং তারা তাদের কম্পিউটারের কিছু কিছু অংশ বা নির্দিষ্ট একটা অংশ, যেমন 10 জিবি, 20 জিবি, 50 জিবি করে কোনো কারো কাছে সেল করে, তারা ওই 50 জিবি ইউজ করতে পারে। ক্লাউড ভিত্তিক কেমন, এটা হচ্ছে যে ক্লাউড ভিত্তিক, আমি নোটের মধ্যে লিখে রাখছি, ক্লাউড কম্পিউটিং ভিত্তিক সেবা। যেমন ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং সেবা, যেখানে সার্ভার, স্টোরেজ, ডাটাবেজ এবং অন্যান্য সেবা প্রদান করে। আধুনিক ওয়েবসাইটগুলো তাদের ডাটা এবং অ্যাপ্লিকেশন ক্লাউড সার্ভারে হোস্ট করে, সার্ভারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটগুলো রেখে দিই। এই সুবিধা ব্যবহারকারীরা যে কোনো স্থান থেকে যে কোনো সময় ওয়েবসাইটের ডাটা অ্যাক্সেস করতে পারে। এটি ওয়েবসাইটে আরো দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলে, অর্থাৎ ওয়েবসাইটটা খুব দ্রুত ব্রাউজ করা যায়। আগের ওয়েবসাইটগুলো শুধু ওই ক্লিক করলে ঘুরতে থাকে, এই ঝামেলা থেকে এই ক্লাউড ভিত্তিক কম্পিউটার সেবা আসার কারণে ওই ঝামেলাটা এখন আর নেই। দেখবেন যে একই ওয়েবসাইট, যেমন এই যে ই টিকেট, লক্ষ লক্ষ লোক একই সঙ্গে ঢুকে টিকিট কাটে, এটা কেমনে সম্ভব হয়? এই যে ক্লাউড ভিত্তিক কম্পিউটার সেবা আসার কারণে এটা হয়েছে। তো ইন্টারমিডিয়েট ক্লাসে খুব একটা বেশি ডিপলি আলোচনা করা নেই, এটা প্রাথমিক আলোচনা। আমি এখানে যতটুকু পারি এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানো। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরের